গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাসে আমরা কিন্তু তোমাদের বইতে যে তৃতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল, সেখান থেকে কিন্তু পড়াশোনা শুরু করেছিলাম, তাই তো? সেখানে আমরা কি কি বিষয় সম্পর্কে জেনেছিলাম, যে বায়ুমণ্ডল কাকে বলে, আর কি জেনেছিলাম সমুদ্র স্রোত কি, সমুদ্র স্রোত সৃষ্টির যে কারণ আছে সেই কারণগুলি সম্পর্কে জেনেছিলাম, আর জেনেছিলাম পৃথিবীব্যাপী যে সমুদ্র স্রোতের প্রভাব, সেই পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব সম্পর্কে, তাই তো? এই কটা বিষয় সম্পর্কে আমরা লাস্ট দুটো ক্লাসে জেনেছি। আজকের আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি কিন্তু হলো জোয়ার ভাটা। তোমরা এই নামটার সাথে কিন্তু সবাই পরিচিত। জোয়ার মানে সমুদ্রে বা নদীতে যখন জলের প্লাবনটা বেশি লক্ষ্য করা যায়। আবার ভাটা কাকে বলে? যখন কি হয় না, সমুদ্রের জল কমে, তাই তো? তাহলে আপাত দৃষ্টিতে জোয়ার ভাটা কিন্তু এই জিনিসটা। কিন্তু জোয়ার ভাবটা কেন সৃষ্টি হয়, ঠিক আছে? কোন কোন বল বা কোন কোন শক্তি জোয়ার ভাটার সৃষ্টিতে কাজ করে, সেই সম্পর্কেই কিন্তু আজকে আমরা ক্লাসটা শুরু করব। তার আগে গত ক্লাসে আমরা কি জেনেছিলাম সেগুলো সম্পর্কে একটু প্রশ্ন উত্তর করি, তোমাদের সাথে আলোচনা করি, দেখি কার কেমন পড়াটা মনে রয়েছে। আচ্ছা, কেউ আমাকে বলো তো, যে বায়ুমণ্ডল কাকে বলবো? বলো। ভেরি গুড। যে সাগর, সমুদ্র, জলাশয়, অর্থাৎ কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় সাগর, মহাসাগর, ভূপৃষ্ঠ বা ভূ অভ্যন্তরের যে জল রয়েছে তাকে কিন্তু একত্রে কি বলা হয় বলতো? বায়ুমণ্ডল। পৃথিবীতে 3 ভাগ কিন্তু জল রয়েছে, অর্থাৎ 70% জল রয়েছে, এবং 1 ভাগ কিন্তু রয়েছে কি না, স্থলভাগ। এটা আমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসছি যে পৃথিবী 4 ভাগের 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাই তো? আচ্ছা, এই বায়ুমণ্ডল পড়তে গিয়ে আমরা কিন্তু প্রথমেই যে বিষয়টা জেনেছিলাম সেটি হলো কিন্তু সমুদ্র স্রোত কি বা কাকে বলে। দেখো, সমুদ্রে যে স্রোত, সেই সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান এবং মূল কারণ কিন্তু হলো কি না, বলো তোমরাই, বায়ুমণ্ডল। ভেরি গুড। তাহলে এটুকু আমরা জেনেছিলাম। এবারে তোমরা কেউ আমাকে বলো তো, যে সমুদ্র স্রোত কাকে বলে? বলো। ভেরি গুড। বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্রের জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব ইত্যাদির তারতম্য, সমুদ্রের যে বিপুল জলরাশি বা বিপুল অঞ্চল জুড়ে যে নিয়মিতভাবে এবং নির্দিষ্ট পথে সমুদ্র জলের যে একমুখী প্রবণতা, তাকেই কিন্তু আমরা কি বলবো? সমুদ্র স্রোত। বিভিন্ন ধরনের সমুদ্র স্রোত রয়েছে। মোটামুটি আমরা 4টে ভাগই পড়েছিলাম, তাই তো? সেই 4টে ভাগ কি কি মনে আছে বলো তো? ভেরি গুড। উষ্ণ স্রোত, শীতল স্রোত, পৃষ্ঠ সমুদ্র স্রোত এবং গভীর সমুদ্র স্রোত। তোমরা আমাকে বলো যে এই যে উষ্ণ স্রোত, এটি কিভাবে উৎপন্ন হয়? ভেরি গুড। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলের সমুদ্রে যে উৎপত্তি স্রোত, সেই স্রোতটা কিন্তু হলো উষ্ণ স্রোত। অপরদিকে শীতল স্রোত কি? উচ্চ অক্ষাংশে কিন্তু এই শীতল স্রোতটা উৎপন্ন হয় এবং প্রভাবিত হয়, তাই তো? তাহলে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত, আর দুটি স্রোত কি ছিল? পৃষ্ঠ সমুদ্র স্রোত, আর ছিল কিন্তু গভীর সমুদ্র স্রোত। এবারে সমুদ্র সৃষ্টির কারণ, কি কি কারণ জেনেছিলাম আমরা? এক জেনেছিলাম উৎপত্তি অনুসারে, আর দ্বিতীয় কি জেনেছিলাম, যে দিক পরিবর্তনের অনুযায়ী। তাহলে উৎপত্তি অনুসারে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি কি বলতো? বায়ু প্রবাহ একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হলো কিন্তু পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল, তাই তো? দেখো, বায়ুমণ্ডল পড়ার সময় আমরা দেখেছিলাম না, যে ফেরেলের সূত্র অনুযায়ী কোরিওলিস বল উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রভাবিত হয়। ঠিক তেমনি এই বায়ুর জন্য সমুদ্র স্রোতও কিন্তু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে প্রভাবিত হয়। এটাই হলো কি, কোরিওলিস বল। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি হলো, যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল, তাই তো? আচ্ছা, এরপর আর কি ছিল? 3 নম্বর পয়েন্ট ছিল সমুদ্রের উষ্ণতা। দেখো, সব জায়গায় কিন্তু সমুদ্রের উষ্ণতা বা জলের যে উষ্ণতা সেটা কিন্তু একই নয়। মেরু অঞ্চলে সমুদ্র জলের উষ্ণতা অনেকটাই কম, আবার নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সমুদ্রের জলের উষ্ণতা অনেকটাই বেশি। তাহলে এই উষ্ণতার তারতম্যের জন্যও কিন্তু সমুদ্রের স্রোতের সৃষ্টি হয়। আর কি ছিল? যে সমুদ্রের লবণতা ও ঘনত্ব, বরফের গলন,
বৃষ্টিপাত, বাষ্পীভবন, এগুলো কিন্তু সবই সমুদ্র স্রোত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর দ্বিতীয় ভাগটা কি ছিল? যে সমুদ্রের দিক পরিবর্তনের কারণ হিসেবে। এই সমুদ্রের দিক পরিবর্তনের কারণ হিসেবে দুটো পয়েন্ট কিন্তু আমরা জেনেছিলাম। কি কি বলতো? উপকূলের আকৃতি। দেখো, উপকূলের আশেপাশে অঞ্চলে যদি পর্বত থাকে, তাহলে কিন্তু সেই সমুদ্র যে তীরের যে হাওয়া, সেটা কিন্তু সেখানে এসে বাধাপ্রাপ্ত হয়। ফলে দিক পরিবর্তন ঘটে। এভাবেও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। আবার দ্বিতীয় কি জেনেছিলাম? যে ঋতু পরিবর্তন। আমাদের ভারতবর্ষের জলবায়ু কেমন? মৌসুমী জলবায়ু প্রকৃতির, তাই না? সেখানে কিন্তু বছরে ২ দিক থেকে বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মকালে একদিক থেকে, আবার শীতকালে অপর দিক থেকে। পুরো বিপরীতমুখী, অর্থাৎ ১৮০ ডিগ্রি কিন্তু পরিবর্তন করে বায়ু প্রবাহিত হয়। তাই তো? এর ফলেও কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে সমুদ্র স্রোত সৃষ্টির পয়েন্টগুলো আমরা জানলাম। এবারে আর কি জেনেছিলাম? যে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব কি কি? জলবায়ুর উপরে প্রভাব পড়ে, বৃষ্টিপাত, মরুভূমির সৃষ্টি, কুয়াশা, ঝড়-ঝঞ্ঝার সৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সমুদ্র স্রোতের প্রভাবটা লক্ষণীয়। তোমরা আমাকে বলতে পারবে যে উত্তর-পশ্চিম ইউরোপের কোন বন্দরটি সারা বছর কিন্তু বরফ-মুক্ত থাকে? ভেরি গুড। কি না? নরওয়ের হামারফেস্ট বন্দর। কারণ কি? কারণ এই উত্তর-পশ্চিম অঞ্চলে কিন্তু প্রায়শই বরফ পড়ে। তবে এই হামারফেস্ট বন্দরে কাছাকাছি অঞ্চলে কিন্তু একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয়। যার ফলে সেখানকার জল কিন্তু বরফে পরিণত হয় না। তাই তো? আচ্ছা। বলতো, লাব্রাডার স্রোতের প্রভাবে কোন অঞ্চলে তুষারপাত ঘটে? লাব্রাডার স্রোত তোমরা পড়েছো। তাহলে সেই লাব্রাডার স্রোতের প্রভাবে কোন অঞ্চলে তুষারপাত ঘটে? বলো। ভেরি গুড। নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে কিন্তু তুষারপাত ঘটছে কিসের জন্য? না, লাব্রাডার স্রোতের প্রভাবে। তাই তো? এবারে কুয়াশার সৃষ্টি হচ্ছে কোন দুটি স্রোতের মিলনে বলতো? ভেরি গুড। শীতল লাব্রাডার স্রোত আর উষ্ণ উষ্ণ উপসাগরে যে দুটি স্রোত রয়েছে, বিপরীত দিক থেকে এসে কিন্তু যেখানে মিলিত হচ্ছে, সেখানে কিন্তু কুয়াশা বা ঝড় ঝঞ্ঝার কিন্তু সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এরপরে স্টুডেন্ট বলতো যে আহ, বেঙ্গুয়ানা স্রোত কোন মহাসাগরের সৃষ্টি হয়? তোমরা কিন্তু গত ক্লাসে বিভিন্ন মহাসাগরের সৃষ্টির স্রোতগুলো সম্পর্কে জেনেছিলে। বলো, বেঙ্গুয়ানা স্রোত কোন মহাসাগরের সৃষ্টি হয়? ভেরি গুড। আটলান্টিকা মহাসাগরে, তাই তো? আটলান্টিক মহাসাগরে। এবং এই মহাসাগরে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ স্রোতের সৃষ্টি হয়, সেটা কিন্তু হলো কি না, লাব্রাডার স্রোত। এই দুটো কিন্তু খুব ভালো ভালো করে মনে রাখবে। এবারে প্রশান্ত মহাসাগরীয় যে সাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর, সেই প্রশান্ত মহাসাগরে কোন কোন গুরুত্বপূর্ণ স্রোতগুলি বলতো উৎপন্ন হয়? ভেরি গুড। পেরু বা হামবোল্ড স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, ও ওয়াসিও স্রোত, এগুলো কিন্তু যে প্রশান্ত মহাসাগর রয়েছে সেখানে সৃষ্টি হয়। আর ছিল ভারত মহাসাগর। আমাদের এই যে মৌসুমী জলবায়ু, এই মৌসুমী স্রোত বা দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত কোথায় সৃষ্টি হয়? না, আমাদের এই যে ভারত মহাসাগর রয়েছে, সেখানে কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোতের সৃষ্টি হয়। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। স্টুডেন্ট বলো তো, কোন কোন স্রোতের প্রভাবে মরুভূমির সৃষ্টি হয়? বলো। শীতল কেনানি স্রোত, তারপরে শীতল রেঙ্গুনা স্রোত। এই যে শীতল কেরানি স্রোত, এটা কিন্তু সাহারা মরুভূমির পশ্চিমাংশে বয়ে চলে। ফলে কি হয় না, মরুভূমির সৃষ্টি হয়। আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো যে হিমপ্রাচীর কাকে বলে? হিমপ্রাচীর কাকে বলে? দেখো, নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে যে উষ্ণ উপসাগরীয় স্রোত রয়েছে এবং শীতল যে লাব্রাডার স্রোত রয়েছে, পাশাপাশি পরস্পরের বিপরীতে কিন্তু বয়ে চলে। এবং এদের যে স্পষ্ট সীমারেখা, সেই সীমারেখাকেই কিন্তু কি বলা হচ্ছে? না, হিমপ্রাচীর। তাই তো? আচ্ছা, এইবারে জলবায়ু পরিবর্তনের প্রভাব কি কি ফেলে এই সমুদ্র স্রোত? ভেরি গুড। লা লিনো আর এল নিনোর প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় জলবায়ুর উপরে। কি হয়? দেখো, আমাদের যেমন মৌসুমী বায়ু রয়েছে ভারতবর্ষে। মৌসুমী বায়ু দেরি করে আসলে কি হবে? বর্ষা দেরি করে আসবে। ফলে খরার কিন্তু সৃষ্টি হবে। এই যে মৌসুমী বায়ু দেরি করে আসছে,
তার প্রভাব কিন্তু এই এল নিনো বা লা নিনার প্রভাবে হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে খরা বা অন্যান্য ঘূর্ণিঝড় সবই কিন্তু এই এল নিনো এবং লা নিনা আবহাওয়ার মধ্যে দিয়ে কিন্তু ঘটছে। আরো একটা পয়েন্ট ছিল যে মগ্নচড়া সৃষ্টি ও বাণিজ্যিক গুরুত্ব। তোমরা আমাকে বলো যে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? ভেরি গুড। গ্র্যান্ড ব্যাংক হলো কিন্তু পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সরি পৃথিবীর অন্যতম যে শ্রেষ্ঠ বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র সেটি কোথায় গড়ে ওঠে? সেটি কিন্তু গড়ে ওঠে এই মগ্নচড়াগুলিতে, তাই তো? কারণ এখানে কিন্তু প্রচুর মাছের সমাগম হয়। যদি বলে মগ্নচড়াগুলিতে কেন মাছ বেশি উৎপন্ন হয় বা বেশি পাওয়া যায়, কারণ এই মগ্নচড়াগুলির গভীরতা কিন্তু যথেষ্ট কম, 200 সেমির মতো। ফলে সূর্যের যে আলো সেটা কিন্তু প্রবেশ করতে পারে। আর কি না, খাদ্য যে রয়েছে না মাছের প্লাঙ্কটন, সেই প্লাঙ্কটন কিন্তু এই মৌচড়াতে খুব ভালো উৎপন্ন হয়। ফলে মাছের খাদ্যের অভাব কিন্তু এই অঞ্চলে হয় না। ফলে প্রচুর পরিমাণে মাছের আহ, উৎপন্ন হয় এই অঞ্চলে। তাই পৃথিবীর শ্রেষ্ঠ যে বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র সেটি কিন্তু হলো এই মগ্নচড়া অঞ্চল। তাহলে আমরা গত ক্লাসে এই অবধি ঠিক পড়েছিলাম। আজকে আমরা কি পড়বো? জোয়ার ভাটা সম্পর্কে। দেখো, যারা আমরা মোটামুটি দক্ষিণবঙ্গ বা হুগলি নদীর কাছাকাছি অবস্থান করছি, তারা কিন্তু নদীতে জোয়ার ভাটাটা কিন্তু প্রায়শই দেখি, তাই না? নদীতে দিনের কোনো একটি নির্দিষ্ট সময় দেখবে জলটা অনেকটা কমে যাচ্ছে, আবার দিনের কোনো একটি সময় দেখবে যে জলটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, তাই না? সমুদ্র, উপকূল বা খাড়ি অঞ্চল বা নদীর মোহনায় কিন্তু জলের এরকম বাড়া আর কমাকে কিন্তু কি বলা হয় বলতো? জোয়ার ভাটা। তাহলে সমুদ্র উপকূল, নদী বা এই খাড়ি রয়েছে ছোট ছোট, সেখানে দেখবে জলের ওঠানামা করে। অর্থাৎ দিনের নির্দিষ্ট একটু সময়ে দেখবে জল কমে যায় আবার কিন্তু বেড়ে যায়। এই যে জলের কমা এবং বাড়াকে সংক্ষেপে কি বলা হয় বলতো? জোয়ার ভাটা। তোমরা জোয়ার ভাটা সবাই দেখেছো? প্রত্যেকেই জোয়ার ভাটা সম্পর্কে পরিচিত, তাই তো? ঠিক আছে। দেখো, তাহলে আজকের আমাদের ক্লাসটা সম্পর্কে আলোচনা করি। প্রথমে রয়েছে জোয়ার ভাটা কি। ইতিমধ্যে কিন্তু তোমরা জেনে গেছো যে জোয়ার ভাটা কি। দেখো, চাঁদ ও সূর্যের আকর্ষণে একই জায়গায় সাগর, মহাসাগর ও নদ-নদীর জলরাশির একটি নির্দিষ্ট সময় অন্তর নিয়মিতভাবে ছন্দময় উত্থান বা ফুলে ওঠাকে কি বলা হয়? জোয়ার। তাহলে কিসের জন্য হচ্ছে এটা? না, চাঁদ সূর্যের আকর্ষণেই কিন্তু জোয়ার ভাটার সৃষ্টি হয়। খুব ভালো করে মনে রাখবে যে চাঁদ এবং সূর্যের আকর্ষণেই কিন্তু সাগর, মহাসাগর বা নদ-নদীতে যে ছন্দময় জলের উত্থান বা ফুলে ওঠাকে কি বলা হয়? জোয়ার। এবং ঠিক সমকোণে অবস্থিত স্থানগুলিতে জলরাশির পতন বা নিচু হওয়ার ঘটনাকে কি বলা হয়? ভাটা। তাহলে জোয়ার এবং ভাটা সম্পর্কে তোমরা জানলে। যদি বলে জোয়ার ভাটার কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়, তখন কি বলবে তোমরা? চাঁদ এবং সূর্যের আকর্ষণে কিন্তু জোয়ার ভাটার সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে দেখো রয়েছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ। দুটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেই কারণ সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। কি কারণ রয়েছে? 1 নম্বর যে কারণটা রয়েছে সেটা দেখো, যে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ। চাঁদ এবং সূর্য এই দুটির কিন্তু মিলিত আকর্ষণেই কি হয়? জোয়ার ভাটার সৃষ্টি হয়। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে আহ, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কিন্তু কম এবং সূর্যের দূরত্ব কিন্তু অনেকটা বেশি, তাই না? চাঁদ তো আমাদের কাছাকাছি থাকে, অর্থাৎ চাঁদ কিন্তু পৃথিবীর উপগ্রহ এবং সূর্য বহু দূরে রয়েছে। ফলে সূর্য এবং চাঁদের মিলিত প্রভাব কিন্তু জোয়ারভাটা হচ্ছে। তবে মাথায় রাখবে যে চাঁদের প্রভাবটা বা চাঁদের আকর্ষণ বল কিন্তু সূর্যের তুলনায় বেশি। তাই চাঁদের আকর্ষণে বলেই কিন্তু জোয়ারভাটার বেশি লক্ষ্য করা যায়। দ্বিতীয় পয়েন্ট কি, যে পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল এবং এই যে দুটি প্রভাব, এক চাঁদ সূর্য আর পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল, এই দুটির প্রভাবেই কিন্তু মূলত জোয়ার ভাটার সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? দেখো, এই যে ছবি দেখলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু চাঁদ। তাহলে চাঁদ ও সূর্য এবং পৃথিবীর আবর্তনজনিত যে কেন্দ্রাতিক বল, তার ফলে জোয়ার ভাটার সৃষ্টি হচ্ছে। দেখো, এরপরে রয়েছে 1 নম্বর। এর আগের যে দুটো পয়েন্ট পড়লাম আমরা, সেই দুটো পয়েন্ট সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করতে হবে আমাদের। কে কি? প্রথমে দেখো,
চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব ও জোয়ার। মহাবিশ্বে সূর্য, চাঁদ, পৃথিবী সবাই কিন্তু সবাইকে আকর্ষণ করে চলেছে, তাই না? আমরা নিউটনের মহাকর্ষ সূত্র জেনেছিলাম। সেই সূত্র অনুযায়ী মহাবিশ্বে কিন্তু চাঁদ, সূর্য, পৃথিবী সকলকেই কিন্তু একে অপরের সাথে আকর্ষণ করেছে। চাঁদ অপেক্ষা সূর্য ২৭.৭ কোটি গুণ বড় এবং ভর কিন্তু ২৫৫ লক্ষ গুণ বেশি। চাঁদ অপেক্ষা সূর্য কিন্তু ২৫৫ লক্ষ গুণ বেশি ভর এবং ২৭.২৭ কোটি গুণ বড়। পৃথিবীর উপর চাঁদ অপেক্ষা সূর্যের আকর্ষণ বল বেশি। তাই পৃথিবীর উপর কি চাঁদ অপেক্ষা সূর্যের যে আকর্ষণ বল সেটা কিন্তু বেশি। কিন্তু সূর্য অপেক্ষা চাঁদ রয়েছে পৃথিবীর অনেক কাছে, তাই না? সূর্যের অপেক্ষা কিন্তু চাঁদ সেটি কিন্তু পৃথিবীর অনেকটা কাছে রয়েছে। তাই পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্য অপেক্ষা কিন্তু 2.2 গুণ বেশি হওয়ার কারণেই মূলত চাঁদের আকর্ষণেই সমুদ্রের জল ফুলে ওঠে, জোয়ারের সৃষ্টি হয়। তাহলে চাঁদের আকর্ষণেই কিন্তু সমুদ্রের জল ফুলে উঠছে। কেন? কারণ সূর্যের যে কি বলবো যে আকর্ষণ বল সেটি কিন্তু চাঁদের তুলনায় বেশি, কিন্তু চাঁদ কিন্তু আমাদের পৃথিবীর থেকে কাছাকাছি স্থানে রয়েছে সূর্যের থেকে। ফলে সূর্য অপেক্ষা 2.2 গুণ কিন্তু বেশি চাঁদের আকর্ষণ। ঠিক আছে? তাই মূলত চাঁদের এই আকর্ষণের প্রভাবেই পৃথিবীতে বা সমুদ্রের জলে কিন্তু ফুলে ফেঁপে ওঠে এবং সেই ফুলে ফেঁপে ওঠাকে আমরা কি বলে থাকি? জোয়ার। চাঁদের আকর্ষণে সূর্যের জোয়ার হলে তখন তাকে বলা হয় চন্দ্র জোয়ার এবং সূর্যের আকর্ষণে সৃষ্টি জোয়ারকে কি বলা হয়? সৌর জোয়ার। দেখো এই যে চাঁদের আকর্ষণে সৃষ্টি জোয়ারকে বলা হয় চন্দ্র জোয়ার এবং সূর্যের আকর্ষণে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হয় কিন্তু সৌর জোয়ার। আমাদের এই যে পৃথিবী, সূর্য, তার মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। সূর্য ঠিক পৃথিবীর সামনে যে অংশটা রয়েছে সেখানে কিন্তু হয় কি না গৌণ জোয়ার, অর্থাৎ জল কিন্তু ফুলে ফেঁপে ওঠে। আবার এরকম মাঝখানে দেখা রয়েছে ভাটা, অর্থাৎ জল কিন্তু কমছে। এইভাবে যখন পৃথিবী ঘুরছে সেই অনুযায়ী কিন্তু সমুদ্রের জলরাশি ওঠা নামা করে, সেটাকে আমরা কি বলি? জোয়ার ভাটা। আচ্ছা, এরপরে দেখো রয়েছে জোয়ার ভাটার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জোয়ার ভাটার কি কি বৈশিষ্ট্য রয়েছে? এক নম্বর হচ্ছে দেখো নির্দিষ্ট সময় অন্তর ছন্দ মেনে কিন্তু জোয়ার ভাটা হয়। তাহলে নির্দিষ্ট মানে সময় অন্তর মেনে চলেই কিন্তু জোয়ার ভাটাটা কিন্তু হয়। দুই নম্বরে কি পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণের জোয়ার ভাটার মূল কারণ। তাহলে এক নম্বর কি নির্দিষ্ট সময় লাগে, দুই নম্বর কি পৃথিবীর উপর এই যে চাঁদ আর সূর্য এই দুটির কিন্তু মিলিত যে আকর্ষণ তার প্রভাবেই কিন্তু জোয়ার ভাটার সৃষ্টি হয়, অর্থাৎ জোয়ার ভাটা হওয়ার মূল কারণ চাঁদ এবং সূর্য। তৃতীয় কি রয়েছে? সমুদ্রের সব অংশেই জোয়ার ভাটার প্রভাব পড়ে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে না যে সমুদ্রের জল কমছে, কিন্তু এই সমুদ্রের যে জল সেটি কিন্তু এই জোয়ার ভাটার প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় সব অংশেই, অর্থাৎ সব জায়গাতেই কিন্তু সমুদ্রের জলের জোয়ার ভাটা লক্ষ্য করা যায়। ৪, উপকূল ও নদীর মোহনায় জোয়ার ভাটা সব থেকে ভালো বোঝা যায়। উপকূলবর্তী অঞ্চল মানে সমুদ্রের তীরবর্তী যে অঞ্চল। নদীর মোহনা কি? নদী যে এখানে এসে সমুদ্রে মেশে সেই অঞ্চল মোহনা। দেখবে সুন্দরবন অঞ্চলে গেলে তোমরা কেউ ঘুরতে দিনের নির্দিষ্ট একটু সময়ে জল অনেকটা কমে যাচ্ছে, হয়তো অনেকে দেখেছো। আবার দিনের নির্দিষ্ট সময়ে জল কিন্তু ফুলে ফেঁপে উঠছে। তাহলে যদি আমরা উপকূলবর্তী অঞ্চল বা নদীর মোহনার কাছাকাছি যাই তাহলে কিন্তু এই জোয়ার ভাটার যে প্রকোপটা বা এই লক্ষণটা জল কমে যাওয়া বেড়ে যাওয়া সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারো। তাহলে জোয়ার ভাটার কয়েকটি বৈশিষ্ট্য তোমরা জানলে, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, এরপরে দেখো রয়েছে মুখ্য জোয়ার বা চন্দ্র জোয়ার। পৃথিবীর গড় ব্যাস প্রায় ১২,৭৪০ কিমি এবং পৃথিবীর ব্যাসার্ধ কত বলতো? ৬,৩৭০ কিমি, তাই তো? এটা আমরা সকলেই জানি যে পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬,৩৭০ কিমি। পৃথিবীর কেন্দ্র এবং চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব হচ্ছে ৩,৮৪,৮০০ কিমি। অতএব পৃথিবী যে পৃষ্ঠ চাঁদের সামনে থাকে
সেই পৃষ্ঠের সঙ্গে পৃথিবী বা চাঁদের দূরত্ব কিন্তু 3,78,400 কিমি, এবং যে পৃষ্ঠ পৃথিবী পৃষ্ঠ বিপরীত দিকে থাকে তার দূরত্ব কত? 3,91,200 কিমি। অর্থাৎ এই দুটির যে পার্থক্য, অর্থাৎ চাঁদের যে অংশটা সামনে থাকবে এবং যে অংশটা পিছনে থাকবে, এই দুটির পার্থক্য কিন্তু হচ্ছে 12,800 কিমি। সুতরাং পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকে, বিপরীত অংশ কিন্তু অপেক্ষা দূরত্ব কম বলে সেখানেই চাঁদের আকর্ষণ বল সব থেকে বেশি, এবং সেখানে জল ফুলে ফেঁপে ওঠে এবং জোয়ারের সৃষ্টি হয়। এটাকে কি বলা হয়? মুখ্য জোয়ার বা চন্দ্র জোয়ার। আমরা একটু আগে পড়ছিলাম যে চাঁদের আকর্ষণে যে জোয়ারটা হয় তাকে বলা হয় চন্দ্র জোয়ার। তাহলে এটা কিন্তু সেই চন্দ্র জোয়ার বা মুখ্য জোয়ার। মুখ্য মানে হচ্ছে যে অঞ্চলের জলরাশিটা বেড়ে যাবে, আকর্ষণ বল বেশি থাকবে এবং সেখানে জল ফুলে ফেঁপে উঠবে, ফলে সেই অংশে কিন্তু কি হবে না মুখ্য জল লক্ষ্য করে যাবে। দেখো এই যে পৃথিবী এবং এটা চাঁদ, যে অংশটা কিন্তু পৃথিবীর সামনে আসছে সেই অংশটা কি হবে? আকর্ষণ বল বেশি হবে, ফলে সেই অংশতে কিন্তু জল, এই অংশে কি হবে না জল ফুলে ফেঁপে উঠবে, তখনই কিন্তু মুখ্য জোয়ার লক্ষ্য করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে দেখো 2 নম্বর যে পয়েন্টটা ছিল যে জোয়ার ভাটার সৃষ্টির কারণ। প্রথম কারণ কি পড়েছিলাম? যে চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি বল। এবং দ্বিতীয় পয়েন্ট কি? কেন্দ্রাতিক বলের প্রভাব ও জোয়ার। পৃথিবীর আবর্তনের প্রভাবে যে কেন্দ্রাভিমুখ বল তৈরি হয় তা হলো কিন্তু কেন্দ্রাতিক বল। পৃথিবী সূর্যকে ঘিরে আবর্তন করছে, ফলে এই আবর্তনের ফলে যে বলটা তৈরি হচ্ছে তাকে কি বলা হয়? কেন্দ্রাতিক বল। সেই বলের প্রভাবে সমুদ্রের জল বাইরের দিকে নিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে এবং এটি মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে। তাহলে কি হলো? যখন সমুদ্রের জলটা বাইরের দিকে বিক্ষিপ্ত হবে তখন কি হবে? মহাকর্ষ শক্তির বাইরের দিকে বা বিপরীতে কিন্তু সে কাজ করছে। অতএব চাঁদের আকর্ষণে পৃথিবীর যে অংশ জোয়ার হয় ঠিক তার বিপরীত অংশে কিন্তু মহাকর্ষ শক্তির কেন্দ্রাতিক বল হওয়ায় সেখানে কিন্তু সমুদ্রের জল ফুলে ফেঁপে ওঠে। এটি হলো কিন্তু গৌণ বা পরোক্ষ জোয়ার। এই জোয়ারে জল কম কিন্তু ফুলে ওঠে। তাহলে কেন্দ্রাতিক বলের কি হচ্ছে? যে পৃথিবীর কেন্দ্রাতিক বল যে সৃষ্টি হচ্ছে তার ফলে কি সমুদ্রের জলটা বাইরের দিকে নিক্ষেপ হচ্ছে, ফলে মহাকর্ষ শক্তির বিপরীতে কিন্তু সে কাজ করছে। চাঁদের আকর্ষণে আবার কি হচ্ছে? পৃথিবীর যে অংশে জোয়ার হয় ঠিক তার বিপরীত অংশে কিন্তু মহাকর্ষের শক্তির কেন্দ্রাতিক বল বেশি হওয়ার জন্য সমুদ্রের জল কিন্তু ফুলে ফেঁপে ওঠে। একেই কি বলা হচ্ছে? না গৌণ বা পরোক্ষ জোয়ার। মনে থাকবে? তাহলে 2 নম্বর পয়েন্ট কি? কেন্দ্রাতিক বলের প্রভাব ও জোয়ার। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ভাটার কারণ। ভাটা মানে কি তোমরা বুঝতেই পারছো, অর্থাৎ দিনের যে নির্দিষ্ট একটা সময়ে সমুদ্র বা উপকূলবর্তী অঞ্চলে বা নদীর জল যখন কি হয় না কমে যায়, তখন তাকে ভাটা বলা হয়। ভাটার কারণ কি? একই সময়ে পৃথিবীর দুটি স্থানে জোয়ার হয়। সেই দুটি জোয়ার কি কি? সেটা মুখ্য জল হতে পারে, আবার গৌণ জল, দুরকম হতে পারে। তাহলে একই সময়ে পৃথিবীর কিন্তু দুটি স্থানে জোয়ার হবে। উভয় জোয়ারে অতিরিক্ত জল আসে ঠিক তার পাশে সমুদ্র অংশ থেকে, ফলে সেখানে কিন্তু জল কমে। জোয়ারের দুটি সমকোণ স্থান যেখানে থেকে জল সরে যায় সেই স্থান হলো কিন্তু ভাটা। অর্থাৎ যে দুটি স্থান থেকে জলটা সরে যাচ্ছে, অর্থাৎ জল তাহলে কমে যাচ্ছে সেই স্থানে, তাহলে সেই স্থানে তখন কি হচ্ছে না ভাটা হচ্ছে। অতএব একই সময়ে সমগ্র পৃথিবীর দুটি অংশে জোয়ার এবং দুটি অংশে ভাটা হয়। খুব ভালো করে মনে রাখবে, পৃথিবীর কিন্তু একই সময় পৃথিবীর দুটি অংশে কি হবে? জোয়ার হবে এবং দুটি অংশে কি হবে না ভাটার সৃষ্টি হবে। তাহলে ভাটার সৃষ্টির কারণ কি জানলাম। স্টুডেন্ট, এরপর রয়েছে দেখো জোয়ারের যে শ্রেণীবিভাগ করেছিলাম আমরা, জোয়ারের প্রাবল্য অনুসারে কিন্তু জোয়ারকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে ভরা কোটাল আর দুই হচ্ছে কিন্তু মরা কোটাল, তাই তো? আবার ভরা কোটালকে দুটি ভাগে ভাগ করা যায়, পূর্ণিমার ভরা কোটাল আর অমাবস্যার ভরা কোটাল। দেখো 1 নম্বর ভরা কোটাল, 2 নম্বর হচ্ছে মরা কোটাল। এবারে 1 নম্বর সম্পর্কে পড়বো, ভরা কোটাল সম্পর্কে। সরি, পৃথিবীর আবর্তনকালে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য কিন্তু একই সরলরেখায় অবস্থান করে। তাহলে কি?
যখন পৃথিবী আবর্তিত হয় তখন যে সময়ে আহ পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে তখন কি হয় না অমাবস্যা তিথি, পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে। এই সময়ে জোয়ার অতি প্রবল হয় এবং সাধারণ জোয়ার অপেক্ষা 20% জল কিন্তু বেশি ফলে ওঠে। বলে না যে পূর্ণিমার ভরা কোটাল, অমাবস্যার ভরা কোটাল, অর্থাৎ যেটুকু জল জোয়ারে হয় তার থেকে কিন্তু আরো বেশি এই সময়ে জলটা ফুলে ফেঁপে ওঠে, আরো কিন্তু 20% জল কিন্তু ফুলে ফেঁপে ওঠে এই সময়। একেই আমরা কি বলবো না ভরা কোটাল। তামিল শব্দ কডাল শব্দের অর্থ কিন্তু হলো সমুদ্র। তাহলে তামিল শব্দ কোডাল কথার অর্থ কি না সমুদ্র। আর এই ভরা কোটালটা কি, তাহলে চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন একই সরলরেখায় আসে, অর্থাৎ পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে সাধারণ তুলনায় জোয়ারের জল কিন্তু আরো 20% বেড়ে যায়। একেই আমরা কি বলবো না ভরা কোটাল, তাই তো? আচ্ছা, এরপরে দেখা রয়েছে ভরা কোটালকে আবার দুভাগে ভাগ করা যায়, পূর্ণিমার ভরা কোটাল আর অমাবস্যার ভরা কোটাল। পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানে পৃথিবীর থাকে চাঁদ ও সূর্যের মাঝখানে। এই সিজিগি কি? সিজিগি হলো জ্যোতিষবিজ্ঞানীরা অনুসারে বা জ্যোতিষবিজ্ঞানীরা যে গবেষণা করেছে তার অনুসারে সূর্য, চাঁদ ও পৃথিবী যখন একই সরলরেখায় থাকে তখন তাকে কি বলা হয় সিজিগি। মনে থাকবে। তাহলে সিজিগি কি? জ্যোতির্বিজ্ঞান শাস্ত্র মতে যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় থাকবে, দেখো ছবিতে তোমরা চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় আছে না, তখন তাকে আমরা কি বলবো সিজিবি। এই পূর্ণিমার ভরা কোটাল কিন্তু পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে, একে কি বলা হয় প্রতিযোগ। এই অবস্থায় চাঁদের আকর্ষণে জোয়ার প্রবল আকার নেয় এবং বিপরীত অংশে কিন্তু কেন্দ্রাতিক বলের প্রভাব ও সূর্যের আকর্ষণেও জোয়ার প্রবল হয়। অর্থাৎ চাঁদের আকর্ষণে পৃথিবীর এই প্রান্তে প্রবল জোয়ার হয়, আবার সূর্যের কেন্দ্রাতিক বলের ফলে এই অংশেতেও কিন্তু প্রবল জোয়ার লক্ষ্য করা যায়। একেই পূর্ণিমার ভরা কোটাল বা তেজ কোটাল কিন্তু বলা হয়। তাই কি জানলে তোমরা? পূর্ণিমার ভরা কোটাল কোন তিথিতে হয়? ভরা কোটাল পূর্ণিমা তিথিতে। তাহলে চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় থাকে এবং পৃথিবী কিন্তু থাকবে চাঁদ এবং সূর্যের মাঝখানে, এবং পৃথিবীর দুই প্রান্ত দেখবে একটা চাঁদের শক্তি কাজ করবে আর একটা সূর্যের কেন্দ্রাতিক বল কিন্তু কাজ করবে। সেই কাজ করার ফলে পৃথিবীর দুই প্রান্তে কিন্তু প্রবল জলের যে আহ, বে- জলের কি বলবো জলের যে উচ্ছ্বাস সেটা কিন্তু বেড়ে যাবে, তখন তাকে কি বলা হবে ভরা কোটাল বা পূর্ণিমার ভরা কোটাল। আচ্ছা, এরপরে দেখো রয়েছে অমাবস্যার ভরা কোটাল। অমাবস্যা তিথিতে সিজিগি অবস্থানে চাঁদ থাকে পৃথিবী ও সূর্যের মাঝখানে। তাহলে আগেরটাই আমরা ভরা কোটালে কি দেখলাম, সরি, আহ পূর্ণিমা তিথিতে ভরা কোটালে কি দেখলাম যে পৃথিবী কিন্তু মাঝখানে থাকে। এখানে কিন্তু তা নয়, এখানে কে থাকছে মাঝখানে? চাঁদ কিন্তু থাকে পৃথিবী আর সূর্যের মাঝখানে কি আছে? চাঁদ আছে। একে কি বলা হয় সংযোগ। এই অবস্থায় পৃথিবীর যে অংশ চাঁদের আকর্ষণ বল কাজ করে সেখানে সূর্যের আকর্ষণ বলও কিন্তু কাজ করে, ফলে জল প্রবলভাবে ফুলে ওঠে এবং জোয়ারে অতি প্রবল আকার নেয়। দেখো চাঁদ কিন্তু মাঝখানে রয়েছে, এটা অমাবস্যার ভরা কোটাল, এবং পৃথিবী এবং সূর্য দুই পারে রয়েছে। এবারে পৃথিবীর যে অংশে চাঁদের বলটা ক্রিয়া করবে ঠিক সেখানেও কিন্তু সূর্যের যে কেন্দ্রাতিক বল সেটাও কিন্তু প্রবল আঘাত করবে, ফলে সেই অংশে জল কিন্তু প্রবলভাবে ফুলে ফেঁপে উঠবে এবং জোয়ার আকার ধারণ করবে। একে কি বলা হয় অমাবস্যার ভরা কোটাল। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে আহ পূর্ণিমা তিথির ভরা কোটাল চাঁদ, সূর্য এবং পৃথিবীর অবস্থান কি, ঠিক তেমনি অমাবস্যার ভরা কোটালে চাঁদ, সূর্য এবং পৃথিবীর অবস্থান কি সেটাও আসতে পারে। তবে তোমরা এটা মনে রাখবে যে পূর্ণিমার ভরা কোটাল অপেক্ষা অমাবস্যার যে ভরা কোটাল সেটার তেজ কিন্তু অনেকটা বেশি, অর্থাৎ জলোচ্ছ্বাস কিন্তু বা জলের যে কি বলবো ভরাটকরণটা বেশি কিন্তু হয়ে থাকে কোন তিথিতে না অমাবস্যা তিথিতে। পূর্ণিমার ভরা কোটাল অপেক্ষা অমাবস্যার যে ভরা কোটাল তাতে কিন্তু জলোচ্ছ্বাস বেশি লক্ষ্য করা যায়, এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 2 নম্বর কি ছিল মরা কোটাল বা মরা জোয়ার। একটা ভরা কোটাল ছিল, তার ভাগগুলো আমরা পড়লাম। এবারে লাস্ট কি রয়েছে না মরা কোটাল বা মরা জোয়ার।
কাকে বলছে? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, খুব ভালো করে মুখস্থ করবে যে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর অবস্থান করে চাঁদ এবং সূর্যের সমকোণে। দেখো, এটা পৃথিবী, এটা চন্দ্র, আর এটা সূর্য। সমকোণে, দেখো কোণটা কিন্তু সমান, একই কোণে কিন্তু অবস্থান করছে। কে কে? না, পৃথিবী চন্দ্র এবং সূর্যের সমকোণে অবস্থান করে। অর্থাৎ সমকোণ মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু অবস্থান করে। এই অবস্থায় পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জোয়ার হয়। কিন্তু সূর্যের আকর্ষণ বল 90 ডিগ্রি কোণে কাজ করে বলে চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার অতটা বেশি হয় না। তাহলে কি হচ্ছে? কৃষ্ণ ও শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পৃথিবীর অবস্থান কিন্তু চাঁদ এবং সূর্যের নিরিখে 90% অর্থাৎ সমকোণে হয়ে থাকে। এর ফলে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকে সেখানে মুখ্য জোয়ার হয়। কিন্তু সূর্যের আকর্ষণ বল 90 ডিগ্রি কোণে কাজ করে বলে চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার অতটা কিন্তু তেজ হয় না। অর্থাৎ এইখানে যে মুখ্য জোয়ারটা কাজ করবে সেটি কিন্তু অতটা তেজ হবে না। একেই কিন্তু বলা হয় মরা কটাল বা মরা জোয়ার। আমরা আপাতত দৃষ্টিতে কি দেখেছিলাম যে চন্দ্রের যে অংশটা পৃথিবীর সামনে আসবে সেই অংশে জোয়ার প্রকোপটা বেশি হবে। কিন্তু এই 90 ডিগ্রি কোণ করে থাকার ফলে সূর্যের প্রভাবটা কিন্তু পড়ছে, কেন্দ্রাতিক বল পড়ছে। ফলে সেখানে কিন্তু জলের যে ছাঁস বা জোয়ারের যে ভাবটা অতটা কিন্তু বেশি লক্ষ্য করা যাবে না। একেই কিন্তু বলা হয় মরা কটাল বা মরা জোয়ার। এই জোয়ারে জল সাধারণত জোয়ার অপেক্ষা 20% কিন্তু কম ফুলে ওঠে। আমরা গৌণ জোয়ারে কি দেখেছিলাম যে জল 20% বেশি ফলে ওঠে ভরা কোটালে। কিন্তু এই মরা কোটালে কিন্তু দেখবো যে যা জলে জোয়ার হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু আরো 20% জল কম ফুলে উঠছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভরা কোটাল কাকে বলে আর মরা কোটাল কাকে বলে। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখবো, সিজিগি কি? সিজিগি আমরা একটু আগে পড়লাম না যে যখন পৃথিবী, চাঁদ এবং সূর্য একই সরলরেখায় থাকে, তাই না? জ্যোতির্বিজ্ঞান অনুসারে সূর্য, চাঁদ ও পৃথিবী যখন একই সরলরেখায় থাকে তখন তাকে বলা হয় সিজিগি। মুখস্থ করবে এটা তোমরা। গ্রিক শব্দ সুজুগাস এর অর্থ হলো কিন্তু একসঙ্গে বা সহযোগে। তাহলে এটা কিন্তু একটি গ্রিক শব্দ যা থেকে নেওয়া হয়েছে এটি। এর কিন্তু দুটি অবস্থা লক্ষ্য করা যায়। সিজিগির আবার দুটো অবস্থা কি কি? এক নম্বর হচ্ছে দেখো, অমাবস্যা তিথিতে যখন চাঁদ একই সরলরেখায় পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে তখন তাকে বলা হয় সংযোগ। আরেকটা বলা হয় প্রতিযোগ, আমরা একটু আগে দেখেছিলাম না? তাহলে চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে তখন তাকে কি বলা হয়? সংযোগ। আর প্রতিযোগ কাকে বলা হয়? প্রতিযোগে কিন্তু পৃথিবী মাঝখানে থাকবে, সূর্য এবং চন্দ্র দুই পারে থাকবে। পূর্ণিমা তিথিতে, পূর্ণিমা তিথিতে যখন একই সরলরেখার মধ্যে পৃথিবী থাকবে মাঝখানে, সূর্য এবং চন্দ্র দুই পারে থাকবে, তখন তাকে আমরা কি বলবো? না, প্রতিযোগ। তাহলে সিজিগি কয় প্রকার? দুই প্রকার। কি কি? সংযোগ আর প্রতিযোগ। সিজিগি কাকে বলে? যখন চন্দ্র, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে তখন তাকে আমরা কি বলবো? সিজিগি। দেখো এই যে একটা ক্ষেত্রে পৃথিবী কিন্তু চন্দ্র এবং সূর্যের মাঝখানে আসছে, তাই তো? অপর ক্ষেত্রে এই যে মাঝখানে যখন পৃথিবী থাকছে তখন কিন্তু সেটা পূর্ণিমা। অপর ক্ষেত্রে যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ আসবে তখন সেটাকে কি বলবো আমরা? অমাবস্যা তিথিতে কি হয়? না, সংযোগ হয়। অর্থাৎ এইটা কিন্তু হলো সংযোগ, আর এই যে পূর্ণিমা তিথিতে কি হচ্ছে? না, প্রতিযোগ। এই দুটো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে। আচ্ছা, আর কি রয়েছে? আর রয়েছে দেখো মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের পার্থক্য। মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের পার্থক্য দেখো ভালো করে। মুখ্য জোয়ার কি? মুখ্য জোয়ারে প্রাবল্য গৌণ জোয়ারের চেয়ে অনেক বেশি। গৌণ জোয়ারে প্রাবল্য মুখ্য জোয়ারের থেকে কম। কারণ কি? চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির টানে কিন্তু মুখ্য জোয়ার হয়ে থাকে। একটু আগে আমরা দেখলাম না যে চাঁদের কিন্তু শক্তির টানে মুখ্য জোয়ারটা হয়ে থাকে। অপরদিকে পৃথিবীর আবর্তন সৃষ্টির যে কেন্দ্রাতিক বল তার ফলে কিন্তু গৌণ জোয়ারের সৃষ্টি হয়। অবস্থান, এই সময়ে পৃথিবীর জোয়ার যে স্থানটি সেটি চাঁদের সামনে থাকে। অর্থাৎ পৃথিবীর যে স্থানে জোয়ার বেশি হয় সেটি কিন্তু চাঁদের সামনে থাকে মুখ্য জোয়ারে। আর গৌণ জোয়ারে কি হয়? এই সময় জোয়ার যে স্থলটি সেটি চাঁদের প্রতিবাদ স্থানে থাকে। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো রয়েছে ভরা কোটাল আর মোরা কোটালের পার্থক্য। বিষয় আগে দেখো,
ভরাকোটালে কি পূর্ণিমা অমাবস্যা তিথিতে সৃষ্টি হয় প্রবল জোয়ার, তাকে আমরা ভরাকোটাল বলি। মরাকোটাল কাকে বলে? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরাকোটাল হয়। খুব ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্নও কিন্তু পরীক্ষায় আসে এগুলো, যে কোন তিথিতে ভরাকোটাল হয়, কোন তিথিতে মরাকোটাল হয়। মনে থাকবে, পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে ভরাকোটাল এবং কৃষ্ণ ও শুক্লপক্ষে কিন্তু হয় মরাকোটাল। দ্বিতীয়ত রয়েছে দেখো, চাঁদ সূর্য ও পৃথিবী একই সরলরেখায় কিন্তু অবস্থান করে ভরাকোটালের সময়। অপরদিকে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য কিন্তু সমকোণে অবস্থান করে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে কিন্তু অবস্থান করে। তাহলে ভরাকোটালে কি চাঁদ সূর্য পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে, মরাকোটালে কি না চাঁদ ও সূর্য সমকোণে অবস্থান করে। প্রভাব, ভরাকোটালে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবল, অর্থাৎ নদীর যে বা সমুদ্রের যে জলভাগ তার থেকে কিন্তু 20% জল এক্সট্রা চলে আসে ভরাকোটালে। তাহলে সেই জলও কিন্তু নদীর পাড় বা সমুদ্রের পাড় উপচে স্থলভাগে ঢুকে যেতে পারে, তাহলে ক্ষয়ক্ষতি হতে পারে তো। অপরদিকে মরাকোটালে কিন্তু এই ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে না। কেন থাকে না? কারণ এই সময়ে কিন্তু সূর্যের যে কেন্দ্রাতিক বলটা থাকে সেটি কিন্তু কাজ করে বেশি। ফলে জোয়ারে যে জলটা 20% এক্সট্রা হওয়ার কথা, মরাকোটালে কিন্তু সেই জলটা আরো 20% কম ভরাট হয়। ফলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু তেমন থাকে না। আচ্ছা, আরো একটি পার্থক্য রয়েছে, তোমরা দেখো সেটা যে জোয়ার ভাটা ও সমুদ্র স্রোতের পার্থক্য কি। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা সমুদ্র স্রোত গত ক্লাসে পড়ে এসেছিলে, আজকে জোয়ার ভাটা সম্পর্কে কিছুটা পড়লে। বিষয় কি জোয়ার ভাটার? চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে জোয়ার ভাটা হয়। অপরদিকে সমুদ্র স্রোত কার প্রভাবে হয়? বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন, উষ্ণতার বৈষম্য, লবণতার তারতম্য ইত্যাদি কারণেই তো হয় সমুদ্র স্রোত। তাহলে দুটি কিন্তু ভিন্ন জিনিস। জোয়ার ভাটা হয় চাঁদ সূর্যের ফলে, আর সমুদ্র স্রোত হয় বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন ইত্যাদির ফলে। সময়, নির্দিষ্ট সময়ান্তর ছন্দ মেনে কিন্তু জোয়ার ভাটা ঘটে। আর সমুদ্র স্রোত কি প্রায় সর্বদা একই দিকে কিন্তু বয়ে চলে এই সমুদ্র স্রোত। অঞ্চল, সমুদ্রের সব অংশে এর প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। জোয়ার ভাটা কিন্তু সমুদ্রের সমস্ত অংশে লক্ষ্য করা যায়। অপরদিকে নির্দিষ্ট অংশেই কিন্তু সমুদ্র স্রোতটা সৃষ্টি হয়। প্রভাব কি? জাহাজ চলাচলের সুবিধা, নদীর নাব্যতা বোঝায় ইত্যাদি সুবিধার প্রভাব লক্ষ্য করা যায়। অপরদিকে সমুদ্র স্রোত কি মগ্নচড়া সৃষ্টি করে। পৃথিবীর সব থেকে ভালো মৎস্য আহরণ ক্ষেত্র এই মগ্নচড়া ক্ষেত্র। ফলে কি হয়? ব্যবসা বাণিজ্য ভালো হয় এবং উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র তীরে সমুদ্র স্রোতের প্রভাবে দেখবে আবহাওয়াটা মনোরম থাকে, তাই না? তাহলে আমরা কি কি জানলাম? যে জোয়ার ভাটা ও সমুদ্র স্রোতের কারণ সম্পর্কে। আজকের ক্লাসটা তোমাদের সাথে এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে জোয়ার ভাটার যে পার্ট টু, আর যে জোয়ার ভাটার সময়ের যে ব্যবধান বা জোয়ার ভাটার সুফল বা কুফল এইগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তবে আজকে যেটুকু পড়লাম সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো একটু আমরা দেখে নেব। স্টুডেন্ট, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখো, তোমরা কিন্তু উত্তর বলার চেষ্টা করবে। জোয়ার ভাটার সৃষ্টির কারণ দুটি কি কি বলো? খুব সহজ, ভেরি গুড, চাঁদ ও সূর্যের একটা প্রকোপ, এক নাম্বার। আর দু নম্বর হচ্ছে কি না কেন্দ্রাতিক বল, অর্থাৎ পৃথিবীর আবর্তন ও কেন্দ্রাতিক বলের প্রভাব। এই দুটি কিন্তু হলো জোয়ার ভাটা সৃষ্টির মূল কারণ। এরপরে বলো, চাঁদ অপেক্ষা সূর্যের ভর কত লক্ষ গুণ বেশি? বলো, চাঁদ অপেক্ষা সূর্যের ভর কত লক্ষ গুণ বেশি? খুব ভালো বলেছে, 255 লক্ষ গুণ কিন্তু বেশি। 3 নম্বর কি রয়েছে? যে মুখ্য জোয়ার হয় কিসের আকর্ষণে? বলো, মুখ্য জোয়ার হয় কিসের আকর্ষণে? মূলত চাঁদের আকর্ষণে। ভেরি গুড, তাহলে মুখ্য জোয়ার হয় কিন্তু চাঁদের আকর্ষণে। 4 নম্বর, ভরা কোটাল কাকে বলে? বলো, কোন তিথিতে হয় আগে বলো তো? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে কিন্তু ভরা ভরা কোটাল হয়, তাই না? দেখো, এই অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে যখন আহ পৃথিবীর চাঁদ ও সূর্য একই সরলরেখায় আসে তখন কি হয় না জোয়ারের যে জল সেটি কিন্তু 20% আরো বেশি বেড়ে যায়। একে কি বলা হয়? ভরা কোটাল। 5 নম্বর, কোন তিথিতে মরা কোটাল বা মরা জোয়ার লক্ষ্য করা যায়? কোন তিথিতে? যদি ভরা কোটাল পূর্ণিমা অমাবস্যা তিথিতে হয় তাহলে কোন তিথিতে মরা কোটাল হবে? ভেরি গুড, কৃষ্ণ ও শুক্লপক্ষের যে তিথি রয়েছে, কৃষ্ণ শুক্লপক্ষের যে অষ্টমী তিথি রয়েছে সেই অষ্টমী তিথিতে কিন্তু কি হয় না মরা কোটাল লক্ষ্য করা যায়। 6 অধ্যায়ে দেখা রয়েছে মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে থাকে? বলো, এটা বলে দিলাম সমান্তরাল নয় কিন্তু
সমকোণে থাকে, তাহলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ভেরি গুড। তাহলে মরাকোটলের সময় পৃথিবী ও চাঁদ কিন্তু 90 ডিগ্রি কোণে অবস্থান করে। 7 নম্বর, জোয়ার ভাটার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করো। দুটো তিনটে বৈশিষ্ট্য বলবে, যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু মেনে জোয়ার ভাটা হয়, চাঁদ ও সূর্যের আকর্ষণের প্রভাবেই কিন্তু জোয়ার ভাটার সৃষ্টি হয়, তাই তো? এবং সমুদ্রের সব অংশেই কিন্তু জোয়ার ভাটার প্রকোপটা লক্ষ্য করা যায়। হয়ে গেল। পরে রয়েছে দেখো ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য লেখো। পারবে? ভরা কোটালে জল 20% বেশি ফলে ফেঁপে ওঠে, মরা কোটালে জল কিন্তু 20% কম জোয়ার হয়, তাই তো? এছাড়া ভরা কোটাল আহ কোন তিথিতে হয়? পূর্ণিমা অমাবস্যা তিথিতে। মরা কোটাল কোন তিথিতে হয়? ভেরি গুড, কৃষ্ণ শুক্ল অষ্টমী তিথিতে হয়। তাহলে এইগুলো কিন্তু পার্থক্য, মনে থাকবে? ঠিক আছে। তাহলে স্টুডেন্ট আজকের ক্লাসটা এই অবধি। আশা করি তোমরা জোড়াভাটার যে পার্ট 1 টা তোমাদের সাথে আলোচনা করলাম সেটা সম্পর্কে তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে জোয়ার-ভাটার পার্ট 2 তে আমি তোমাদের সাথে জোয়ার-ভাটার যে সময়ের ব্যবধান এবং জোয়ার-ভাটার সুফল কুফল কি এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। সকলে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।